যা ভেবেছিল শেষ পর্যন্ত তা হয়নি। ভেবেছিল লেবানন থেকে ইরান পর্যন্ত পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এমন একটা অবস্থা তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, পরবর্তীতে তারা বিজয়ের বেশে ঘরে ফিরবে। কিন্তু ঘটেছে উল্টোটা। তাদের যে সকল পরিকল্পনা ছিল সব ভূমধ্যসাগরে মুখ থুবড়ে পড়েছে। এখন মূলত একটা যুদ্ধবিরতির জন্য দর কষাকষি চলছে। যুদ্ধের মাধ্যমে যদি সব কিছু অর্জন করা যেত তাহলে দর কষাকষির প্রয়োজন হতো না। মিস্টার নেতানিয়াহু খুব একটি সাফল্য পেয়েছিলেন। তার মূল এবং উল্লেখযোগ্য সাফল্যটি আপনাদের সামনে বলবো, তবে সেই সাফল্য এখন তার বুমেরাং হয়ে এসেছে। আসলে কি তার সেই সাফল্য, এবং শেষ পর্যন্ত সেই সাফল্যকে তিনি একেবারে কার্যকরী চূড়ান্ত সাফল্যে লুপ দিতে পারেননি। সেই সাফল্য মাঝপথেই মুখ থুবড়ে পড়েছে। প্রথম দিকে তার এই সফলতা মূলত কয়েক দশকের একটি অন্যতম সফলতা হিসেবে বিবেচিত হতে পারে, এবং অ্যাটলিস্ট তার চূড়ান্ত বিফলতা তার কয়েক দশকের মধ্যে বড় ধরনের বিফলতা হিসেবে আপনি পরিগণিত করতে পারেন। বন্ধুরা, চলুন বিষয়টি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে মিস্টার নেতানিয়াহু তার আমলে তারা কয়জন মার্কিন প্রেসিডেন্ট পেয়েছেন। বন্ধুরা, বুশ থেকে শুরু করে মিস্টার বারাক ওবামা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং আরও যে সকল মার্কিন প্রেসিডেন্ট তার আমলে মার্কিন প্রেসিডেন্টের আসনে বা মসনদে অলঙ্কৃত করেছেন, তিনি সকলকে ট্রাই করেছেন যে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ইরানের অভ্যন্তরে হামলা চালাতে, কিন্তু প্রত্যেককে তার সেই আবেদন বা অনুনয় বিনয় প্রত্যাখ্যান করেছে। মিস্টার বুশ বলেন বা মিস্টার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বা এর ভিতরে হয়তো আরও কয়েকজন থাকতে পারে, প্রত্যেককেই তিনি এই যুদ্ধে টেনে আনতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ তারা সচেতনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের এগেনস্টে হামলার ব্যাপারটি তারা সচেতনভাবেই এড়িয়ে গেছে। অর্থাৎ তারা বুঝতে পেরেছিল বা দূরদর্শী চিন্তা ছিল ইরানের বিরুদ্ধে হামলা করে কার্যকরী কোনো কৌশলগত লক্ষ্য তো অর্জন হবেই না, মূলত মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন অবস্থান নড়বড়ে হয়ে যাবে, অর্থনৈতিকভাবে বেসামাল হয়ে উঠবে, এবং বাস্তবিক অর্থে আসলে ইসরায়েল পূর্বের তুলনায় ঝুঁকির মুখে পড়বে, এবং পুরো মধ্যপ্রাচ্যের যে সকল মার্কিন মিত্র দেশগুলো রয়েছে তারা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে তাদের জ্বালানি রপ্তানির 12টা বাজবে, এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি রপ্তানির যদি এই ধরনের একটি অবস্থা তৈরি হয় তাহলে সেই জ্বালানির মূল্য কোথায় গিয়ে ঠেকবে তার কোনো ইয়ত্তা নাই। যুদ্ধ নিজেদের শক্তি ক্ষয় করবে, অন্যদিকে চীনকে উপরের দিকে উঠে আসতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের আরও প্রতিদ্বন্দ্বী করে তুলতে সাহায্য করবে। সুতরাং পরোক্ষভাবে এতগুলো বিষয় যেখানে জড়িত, সেখানে একেবারে মিস্টার নেতানিয়াহুর অনুরোধকে রাখার জন্য ইরান যুদ্ধের চলে আসা কতটা ভয়াবহ পরিণতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সেটি হয়তো বর্তমান মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন। আর সেটি বুঝেই এখন তিনি যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছেন। আমার বক্তব্য হচ্ছে, যেটি তিনি পারবেন না শেষ করতে যুদ্ধের মাধ্যমে, তাহলে তিনি শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালেন কেন? এখানেই মিস্টার নেতানিয়াহুর সাফল্য। যে ব্যক্তি কয়েক দশক ধরে কোনো মার্কিন প্রেসিডেন্টকে ইরানের অভ্যন্তরে হামলা করানোর ব্যাপারে রাজি করতে পারেনি, তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অভ্যন্তরে হামলার ব্যাপারে রাজি করিয়ে ফেলেছিলেন। অর্থাৎ মিস্টার নেতানিয়াহুর সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অভ্যন্তরে হামলা করানোর ব্যাপারে কয়েক দশকের মধ্যে প্রথম প্রেসিডেন্ট হিসেবে রাজি করানো। মিস্টার ডোনাল্ড ট্রাম্প হয়তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই রাজি হওয়া তার জন্য কতটা ভুল ছিল। বন্ধুরা, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পরিপূর্ণভাবে ডিস্ট্রয় করার যে মিশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা শুরু করেছিল, আলটিমেটলি আপনাদের কি মনে হয় ইরানের পারমাণবিক জ্ঞান এবং পারমাণবিক ফ্যাসিলিটিস কি পরিপূর্ণভাবে তারা ডিস্ট্রয় করে দিতে সক্ষম হয়েছে? বন্ধুরা, হয়তো অবকাঠামো ভিত্তিক মারাত্মক ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক সেক্টরগুলোর, তবে পারমাণবিক জ্ঞানটি এমন, ইরান যদি ইচ্ছা করে তার দেশের যে কোনো অবস্থানে আবার নতুন করে একেবারে সেই একই ধরনের বা তার চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক প্রতিষ্ঠান বা পারমাণবিক কাঠামো গড়ে তুলতে পারে। পারমাণবিক জ্ঞানকে আপনি ধূলিসাৎ করতে পারবেন না, অবকাঠামোকে হয়তো ধূলিসাৎ করতে পারেন, কিন্তু পারমাণবিক জ্ঞানের মাধ্যমে আবার সেই অবকাঠামো গড়ে তোলা সম্ভব। সুতরাং ব্যাপারটি এখন এমন অবস্থায় গিয়েছে, পূর্বে তো একটি আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সিস্টেমগুলো একটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল, আর এখন অনিয়ন্ত্রিত অবস্থায় ইরান পারমাণবিক অস্ত্র যদি অর্জন করার পরিকল্পনা করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে সেটি ঠেকানোর কোনো অপশন আছে বলে আমি মনে করি না। বন্ধুরা, মিস্টার নেতানিয়াহুর সার্থকতা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। কয়েক দশকের মধ্যে চেষ্টার পর তিনি মার্কিন কোনো প্রেসিডেন্টকে ইরানের অভ্যন্তরে টেনে আনতে পেরেছেন। কিন্তু আর একটা ব্যাপার আপনাদের বলি, তার ব্যর্থতা। হ্যাঁ, তিনি যুদ্ধটির ক্ষেত্রে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে আনতে পেরেছেন, যেভাবে তাদের সামগ্রিক পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা কার্যকর করার ধারের কাছেও তারা পৌঁছতে পেরেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না বা মনে হয় না।
সুতরাং তাদের যে পরিকল্পনার প্রথম ধাপ ছিল ইরানের পরিপূর্ণ পারমাণবিক সক্ষমতাকে নিঃশেষ করা, ইরানের বর্তমান রেজিমের ক্ষমতার পরিবর্তন করা এবং সর্বশেষ মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অবস্থানগুলো রয়েছে ইরানকে পারমাণবিক একটি মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা। বন্ধুরা, কোনটা অর্জন হয়েছে সেটা আমাকে একটু আপনারা বলে দেন বা দেখায় দেন। ইরানের যে প্রভাব, বিশেষ করে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে বা ইরানের প্রক্সি গ্রুপের মাধ্যমে প্রভাব বজায় রেখেছে, সেটি এখনও আছে। বাবেল মানদেব থেকে শুরু করে আপনার ভূমধ্যসাগর, অ্যারাবিয়ান সি, তারপরে কাস্পিয়ান সাগর, সেখানে ইরানের প্রভাব এখনও আছে। রেজিমসেন্স তো দূরের কথা, ইরানের মসনদে IRGC এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হয়েছে। ইরানের যে একটি সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল, হামলার পর সেই সরকার বিরোধী বিক্ষোভ চলে গেছে। এখন আর সম্ভাবনা খুবই কমে। এখন বিক্ষোভ হলে ওই ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই সাধারণ মানুষ বিক্ষোভ করবে। এর কারণ হচ্ছে এই হামলার ফলে যতটা না ইরানের বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে বা IRGC ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হয় তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সাধারণ জনগণ, যারা এতদিন পর্যন্ত এই সরকার উৎখাতের জন্য আসলে আন্দোলন করেছে। সুতরাং এই সরকার উৎখাতের আন্দোলন যারা করেছে তাদের উপরই সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র বোম্বিং করেছে। বন্ধুরা, একটা স্কুলের ব্যাপার আপনাদের মনে আছে, পরিপূর্ণ একটা স্কুল চলাকালীন সময় সেই ছাত্রী স্কুলটি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। এটি অত্যন্ত হৃদয় বিদারক এবং এটি আপনি কিভাবে নেবেন? পুরো ব্যাপারটিকে আপনাদের সামনে যেভাবে বলতে চাই, আসলে সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়ন তো দূরের কথা, একটা লেজে গোবরে অবস্থা তৈরি হয়ে গেছে এবং ইরান ইসরায়েলের অভ্যন্তরে হামলার মাধ্যমে যে ডিস্ট্রয়েবল পরিস্থিতি সৃষ্টি করেছে সেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময়ের জন্য লুকাইয়া গেছেন। অর্থাৎ তথ্য যে একটা ফ্যাক্টর, সারা বিশ্ব তো দূরে থাকে, ইরানের সাধারণ জনগণ, ইসরায়েলের সাধারণ জনগণ এই ব্যাপারটি হয়তো জানতে পেরেছে বলে আমার মনে হয় না, কারণ এখানে সেন্সরশিপ আছে। ইরানের আঘাতে ইসরায়েলের অভ্যন্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে এই ব্যাপারটি তারা দেখাতে চায় না। বন্ধুরা, সামগ্রিক বাস্তব পরিস্থিতিতে এখন ইরানের যে পরিকল্পনা ছিল বা ইরানের অভ্যন্তরে ইসরায়েলের যে পরিকল্পনা ছিল সেটি বাস্তবায়ন তো দূরে থাকে। এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই সকল পরিকল্পনাকে দূরে রেখে একটি যুদ্ধবিরতির জন্য তিনি সর্বস্ব সকলের কাছে যাচ্ছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। যুদ্ধ সম্ভবত তিনি আর এখানে করবেন না। যা যুদ্ধের স্বাদ এবং শখ সেটি মিটে গেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের স্বাদ মিটে যাওয়া মানে এককভাবে ইসরায়েল এখানে কিছু করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সিঙ্গেলি 1:1 অনুপাতে যদি ইরান এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে ফলাফল কী হবে আপনারাও জানেন, আমরাও খুব ভালো করে জানি। ইরানের সাথে কোনো সাহায্য সহযোগিতা ছাড়া টিকে থাকা এক প্রকার অসম্ভবই বটে। এটি হচ্ছে বাস্তব বিশ্লেষণ। সুতরাং এই ব্যর্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাদেরকে আঘাত করবে যুগের পর যুগ, দশকের পর দশক। এই রেজিম যদি টিকে থাকে, ইরানের পারমাণবিক সক্ষমতা যদি ডিস্ট্রয় না হয়, আলটিমেটলি ইরান আজ অথবা কাল তাদের লক্ষ্যে পৌঁছাবেই। সুতরাং এই মুহূর্তে যদি আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্রে ইরানের সাথে পৌঁছাতে পারে তো ভালো কথা, আর যদি তা না হয় দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক শক্তিকে মেনে নেওয়া ছাড়া ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আপাতত কোনো ইরানের অভ্যন্তরে সুযোগ আছে বলে আমি মনে করি না। তারপরও দেখা যাক, যদি আলোচনার মাধ্যমে একটি সমাধান সূত্রে পৌঁছাতে পারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, সেটি হবে তার জন্য সবচেয়ে বড় সাকসেস এখানে। আর মিস্টার নেতানিয়াহু এই আলোচনার মাধ্যমে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ইরানের সাথে একটি সমস্যার সমাধানে পৌঁছাচ্ছেন এটি তিনি চাচ্ছেন না, পছন্দও করছেন না। তিনি যুদ্ধের মাধ্যমে সমাধান চান। তাই ইতিমধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এটা নিয়ে দ্বিপাক্ষিক মতভেদ তৈরি হয়েছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর যুদ্ধে যাবেন না, যা করার নেতানিয়াহুকে একাই করতে হবে। আর একা ইরানের সাথে এই মুহূর্তে তার সমাধান করা অসম্ভব বটে। বুঝতে পারেছেন ব্যর্থতার ষোলকলা কোথায় গিয়ে পূর্ণ হয়েছে? ধন্যবাদ।